তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন চলছে। তবে বলে কি, এখন কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আবার কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়েছে। 1 জুলাই থেকে সম্পূর্ণ নতুন নিয়মের মাধ্যমে আবার নতুন করে অনলাইন আবেদন কিন্তু শুরু হয়েছে। এবার অনেকে বলতে পারে কী নতুন নিয়ম চালু হয়েছে, সেটা কিন্তু আপনাদের ভিডিওতেই বলে দেবো। এবং সঙ্গে অনেকে যে কমেন্ট করছিল যে বর্তমানে যাদের 18+ বয়স হয়ে গেছে কিন্তু ভোটার কার্ড নেই, তাদের কিন্তু ভোটার ডিটেলস কিন্তু আগে আগে বসাতে হতো, কিন্তু এখন এই যে নতুন নিয়মে এর কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু ভোটার নাম্বার না বসালেও কিন্তু হবে। এবং সঙ্গে আরও অনেক নতুন নিয়ম কিন্তু চালু করা হয়েছে। সেই জন্য সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন আবেদনটা করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রতিটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেবো। এবং সঙ্গে এখন বর্তমানে কিন্তু অনলাইন থেকে স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে। তো সেই জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অনলাইন থেকে যে অন্নপূর্ণা যোজনার জন্য স্ট্যাটাসটা চেক করবেন সেটা আপনাদের দেখিয়ে দেবো। এবার অনেকের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট কিন্তু করে দিচ্ছে। এবার কোন ভুলগুলি একদম করলে চলবে না, সেই ভুলগুলি যদি আপনি করেন ফর্ম ফিল আপের সময়, অনলাইন আবেদনের সময় সেই ভুলগুলি যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেই জন্য সম্পূর্ণ সঠিক পদ্ধতির মাধ্যমে কীভাবে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনটা আপনাকে করতে হবে সেটা আপনাকে দেখে দেবো। এবং কোন ভুলগুলি একদম করলে চলবে না সেটা আপনাকে জানিয়ে দেবো। এবং সঙ্গে কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কীভাবে এডিট করবেন, কীভাবে ভেরিফিকেশান হচ্ছে। এবং যে অনলাইন আবেদন শুধু করলে হবে না, অনলাইন আবেদনের পর একটি যে রিসিপ্ট বেরোবে, সেই রিসিপ্টটা কিন্তু জমা করতে হবে পঞ্চায়েতে। এবার পঞ্চায়েতে যে জমা করবেন তার সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে জমা করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম সোশ্যাল রেজিস্ট্রি এই যে পোর্টালে চলে আসবেন, এখানে সিটিজেন ফ্যামিলি লগইন এবং এখানে ডিপার্টমেন্ট অফিসার লগইন। এবার বর্তমানে অনেকে কমেন্ট করছিলেন যে অফিসাররা কীভাবে আমাদের ভেরিফিকেশানটা করছে, তারা কিন্তু এখানে তাদের ডিটেলস বসিয়ে লগইন করে আপনাদের ডিটেলস কিন্তু তারা ভেরিফাই কিন্তু করছে। ঠিক আছে, এবার আপনারা কীভাবে আবেদন করবেন আপনারা দেখিয়ে দিই। তো সেই জন্য অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে কার মোবাইল নাম্বারটা দেবেন, যাকে আপনি হেড রাখছেন পরিবারে, তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে ক্যাপচার বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো প্রথম আপনাদের অনলাইন আবেদনটা দেখিয়ে দিই, তারপরে পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে ভেরিফিকেশান হচ্ছে, কীভাবে বর্তমানে অনলাইনে স্ট্যাটাস কিন্তু চেক করা শুরু হয়েছে, সেটা কীভাবে চেক করবে সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এরপর মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাওয়ার পর এখানে কিন্তু যে ফ্যামিলি ডাটা যেহেতু কালেকশান লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস কিন্তু বসাতে হবে। সবার প্রথম কার ডিটেলস বসাবেন, সবার প্রথম কিন্তু হেড অফ ফ্যামিলি যাকে রাখবেন তার ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন, ঠিক আছে, তার আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার ডেট অফ বার্থটা এখান থেকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যে এসসি এসটি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকে না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন, এখান থেকে রিলিজন সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আপনার হিন্দু মুসলিম যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে রিলিজনটা সিলেক্ট করলাম, যে যার আমি আবেদন করছি সে হচ্ছে ইসলাম, সেই জন্য ইসলাম সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে যে কন্ট্যাক্ট নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে আপনার পরিবারে কতজন সদস্য, হেড অফ ফ্যামিলিকে নিয়ে টোটাল কতজন। এবার 3 জন 4 জন 5 জন, আমি যার আবেদন করছি তার হচ্ছে 4 জন, সেই জন্য 4 লিখে দিলাম। এবার আপনার ফ্যামিলিতে যতজন সদস্য রয়েছে হেড অফ ফ্যামিলিকে নিয়ে সেটা লিখে দেবেন। তারপর ডিসেবিলিটি, বর্তমানে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন সে যদি কোনো প্রকারের ডিসেবিলিটি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এর উপরে কিন্তু আপনাকে আধার ডিটেলস কিন্তু বসাতে হবে। সেই জন্য যাকে আপনি হেড অফ ফ্যামিলি রাখছেন তার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বারটা বসিয়ে আধার কার্ডটি আপলোড করে দেবেন।
এবং ভিউ অপশানে ক্লিক করে অবশ্যই একবার চেক করে নেবেন যে আধার কার্ডটি সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। ঠিক আছে, অরিজিনাল আপলোড করতে হবে, এখন কিন্তু জেরক্স আপলোড করলে হবে না, অরিজিনাল আপলোড করতে হবে উভয় পাস। এরপরে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে। তো সেই জন্য সেটা স্থায়ী ঠিকানাটা, পার্মানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, এরপর ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, এবার এরিয়া টাইপ, যারা কিন্তু রুরাল না আরবান এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনি কী করবেন, এখান থেকে যে পিনকোডটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, পিনকোডটা এখানে বসিয়ে নেবেন। যারা শহর থেকে বিলং করেন তারা আরবান সিলেক্ট করবেন, যারা গ্রাম থেকে বিলং করছেন তারা কিন্তু রুরাল এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনি কী করবেন, এখানে পোস্ট অফিস সিলেক্ট করবেন, করে দেওয়ার পর যে পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে ব্লকের নামটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচে আসার পর এখানে ভোটার কার্ডের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। ভোটার কার্ড নাম্বারটাকে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু ভোটার কার্ডটি আপনাকে আপলোড কিন্তু করতে হবে। এটাও কিন্তু অরিজিনাল আপলোড করতে হবে উভয় পাস। ঠিক আছে, উভয় পাস একটি পেজে করে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এখন কিন্তু জেরক্স আপলোড করলে হবে না, আমি বারবার বলে দিচ্ছি, এখন জেরক্স আপলোড করলে হবে না, এখন কিন্তু অরিজিনাল আপনাকে আপলোড করতে হবে। সেই জন্য সঠিকভাবে অরিজিনালটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর অ্যাসেম্বলি এখান থেকে অর্থাৎ যে বিধানসভা ক্ষেত্রের নামটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর পার্ট নম্বর অর্থাৎ যে অংশ নম্বর অর্থাৎ যেখানে আপনি ভোট দিতে গিয়েছিলেন সেই যে বুথ নম্বরটা সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর নেক্সট করবেন। এবার যদি কোনো কারণে আপনার পার্ট নম্বর অথবা অ্যাসেম্বলি নাম্বার যদি খুঁজে না পান, সেক্ষেত্রে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বার বসাবেন। বসিয়ে দেওয়ার পর স্টেটটা সিলেক্ট করে তারপরে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে খুব সহজে আপনি অ্যাসেম্বলি নামটা পেয়ে যাবেন এবং যে পার্ট নম্বরটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে পার্ট নম্বর দেওয়া রয়েছে। এবার এখান থেকে এই নাম্বারটা দেখে আপনি সেটা বসিয়ে দেবেন। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে খুব সহজে আপনি নাম্বারটা পেয়ে যাবেন এবং সেই নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি রেখেছেন তার কি কোনো প্রকারের ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি থেকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তো আমি বর্তমানে যারা আবেদন করছি তার রয়েছে, সেই জন্য ইয়েস করলাম। এবার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বর্তমানে আমি যারা আবেদন করছি তার কিন্তু RKSA 1 রেশন কার্ড রয়েছে, সেই জন্য সেটা সিলেক্ট করে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে কিন্তু শুধুমাত্র রেশন কার্ডের নাম্বারটা বসাবেন, এখানে ক্যাটাগরি কিন্তু লিখবেন না, শুধুমাত্র নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার পর এরপর বলা হয়েছে যে আপনার পরিবারে যে বর্তমানে 3টি বা 3টির বেশি কি কোনো রকমের পাকা রুম রয়েছে, থাকলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর বলা হয়েছে আপনার পরিবারে কোনো রকম জমি কি রয়েছে, যদি জমি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন এবং জমির পরিমাণটা ডেসিমেলে আপনাকে বসাতে হবে, সেজন্য ডেসিমেলে আপনি বসিয়ে নেবেন। জমির রেকর্ডে কিন্তু একরে লেখা থাকে, এবার সেই একরটাকে আপনি ডেসিমেলে ট্রান্সফার করবেন অথবা আপনি শতকটা লিখে দেবেন, কত শতক জমি সেটা লিখে দিলেও হবে, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, বোঝা গেল? তো এটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয়েছে যে বর্তমানে আপনার পরিবারে কোনো রকমের নন কমার্শিয়াল 4 চাকার গাড়ি, 4 চাকার কোনো রকম নন কমার্শিয়াল অর্থাৎ যে প্রাইভেট গাড়ি কি রয়েছে, যদি থেকে ইয়েস করবেন এবং কতগুলি গাড়ি রয়েছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, যদি না থেকে সেক্ষেত্রে নো করবেন। ওকে, তারপরে কি এখানে বলা হয়েছে যে হেলথ ইন্স্যুরেন্স, যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন তার কি কোনো প্রকারের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে সেক্ষেত্রে এখান থেকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার আপনাদের বলে কি এখানে কিন্তু অনেক মানুষ ভুল করছে, কারণ তার স্বাস্থ্যসাথী কার্ডে যে এই যে মেম্বারের নাম নেই কিন্তু তাও এখানে নাম্বারটা বসিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যে অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে আপনি একবার চেক করে নেবেন যে যেই সদস্যের যে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাবেন সেই সদস্য কি স্বাস্থ্যসাথী কার্ডে কি আদৌ রয়েছে। যদি এই সদস্য স্বাস্থ্যসাথী কার্ডে যদি থেকে থাকে তবেই কিন্তু নাম্বারটা বসাবেন, নাহলে কিন্তু নাম্বার বসাবেন না, আমি বারবার বলে দিচ্ছি। তো সেই জন্য এখানে স্বাস্থ্যসাথী কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করে এখানে দেখে নেবেন যে এই ব্যক্তি স্বাস্থ্যসাথী কার্ডে রয়েছে কিনা। যদি থেকে থাকে এই ব্যক্তির নামটা, তাহলে কিন্তু আপনি এখানে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাবেন। ওকে, বোঝা গেল বিষয়টি? স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এরপর বলা হয়েছে যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারে প্রফেশনাল ট্যাক্স দেয় কিনা, ইয়েস নো করবেন। তারপর প্যান কার্ড রয়েছে কিনা, এখানে ইয়েস নো করবেন। যদি প্যান কার্ড থেকে সেক্ষেত্রে ইয়েস করে এখানে প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, এরপরে ফ্যামিলি ইনকাম কত, বাৎসরিক ফ্যামিলি ইনকামটা কত সেটা আপনি লিখে দেবেন সঠিকভাবে। এখানে মিনিমাম কিন্তু 72,000 করতে হয়, সেই জন্য এখানে লিখে দিলাম আমি। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন।
করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে বর্তমানে কতদূর পড়াশোনা, তার কতদূর পড়াশোনা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করতে হবে। এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর বলা হয়েছে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারের মিনিস্টার, এমএলএ, এমপি এইসব পদে রয়েছে কিনা ইয়েস নো করবেন। কোনো প্রকারের গভর্নমেন্টের পেনশন পায় কিনা এখান থেকে ইয়েস নো করবেন। তারপরে কোনো রকমের জিএসটি নম্বর রয়েছে কিনা এখানে ইয়েস নো করবেন। যদি জিএসটি নম্বর থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। করে দেওয়ার পর জিএসটি নাম্বারটা বসিয়ে দেবেন, অথবা যদি না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে নেক্সট করে দেবেন। ঠিক আছে, এবার নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপরে বলা হয়েছে যে বর্তমানে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারে যে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা এখানে ইয়েস করবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে আপনি কিন্তু নেক্সট করে দেবেন। ঠিক আছে, সঠিকভাবে কিন্তু ডিটেলসগুলি বসাবেন। এখানে যদি কোনো কারণে কোনো কিছু ভুলভাল বসান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। সেজন্য সঠিকভাবে বসিয়ে আপনি নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর বলা হয় যে যাকে আপনি হেড অফ ফ্যামিলি করেছেন সে কোনো প্রকারের গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে কি পাচ্ছিল, যদি পেয়ে থেকে সেটা আপনি সিলেক্ট করবেন। যদি না পেয়ে থেকে সেক্ষেত্রে সিলেক্ট করারও কোনো রকম দরকার নেই। আচ্ছা, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকে কী করছে যে গভর্নমেন্টের স্কিমের টাকা পেয়েছিল কিন্তু এখানে নো সিলেক্ট করে দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। যেটা সত্যি সেটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দেবেন। সেভ হয়ে গেল। এবার চলে আসি মেম্বার টু। এবার মেম্বার টু আমি হচ্ছে এর স্ত্রীকে রাখছি, ওয়াইফকে রাখছি। এবার আপনার যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো সেই জন্য বর্তমানে কিন্তু আমি মেম্বার টু হিসেবে এ স্ত্রীকে রাখছি এবং এ কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল, আবেদন করছে বর্তমানে। তো সেক্ষেত্রে বর্তমানে কোন নতুন নিয়মে বর্তমানে আবেদন হচ্ছে, কোন কোন বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন, নাহলে কিন্তু আপনারও অ্যাপ্লিকেশানটা রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। তো সেই জন্য এ হচ্ছে অ্যাডাল্ট 18+, সেই জন্য অ্যাডাল্ট সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপরে নাম, এখানে কিন্তু নামটা সঠিক বসিয়ে দেবেন যেটা আধার কার্ডে রয়েছে সেই নামটা কিন্তু। তারপর রিলেশান, যেহেতু এর ওয়াইফ সেই জন্য ওয়াইফ এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, এখান থেকে ডেট অফ বার্থটা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নিলাম ফিমেল। তারপরে ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, যে এসসি, এসটি, ওবিসি যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রিলিজন, এখান থেকে রিলিজনটা সিলেক্ট করবেন, যে হিন্দু, মুসলিম যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এরপর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো সঠিকভাবে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এবার ডিসেবিলিটি, যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন সে কোনো প্রকারে কি প্রতিবন্ধী, যদি হয়ে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপর এখানে আধার ডিটেলস বসাতে হবে, সেই জন্য আধার নাম্বার বসিয়ে আধার কার্ডটি আপলোড করে দেবেন। ঠিক আছে, এবং ভিউ অপশানে ক্লিক করে অবশ্যই একবার চেক করে নেবেন আধার কার্ডটি। এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, সঠিকভাবে আপলোড করবেন ডকুমেন্টসগুলি, নাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে, এবং অরিজিনাল ডকুমেন্টস আপলোড করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ভোটার কার্ড, এখানে ভোটার কার্ড ডিটেলস কিন্তু বসাতে হবে। তো সেই জন্য ভোটার কার্ডে এখানে নাম্বারটা বসিয়ে দেবেন এবং ভোটার কার্ডটি আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, আচ্ছা এখানে খুবই গুরুত্বপূর্ণ, যাদের কিন্তু সবে মাত্র 18 বছর বয়স হয়েছে তাদের আগে কী সিস্টেম ছিল যে ভোটার কার্ড আপলোড করতে হতোই বা ভোটার নাম্বার বসাতে হতোই, কিন্তু এখন এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন যাদের কিন্তু সবে মাত্র 18 বছর হয়েছে বা 18-19 বছর হয়েছে তাদের কিন্তু ভোটার নাম্বার না বসালেও চলবে। ঠিক আছে, আপনাদের দেখিয়ে দেবো একটু পরে। তারপরে এখানে ভোটার নাম্বার বসিয়ে তারপরে অ্যাসেম্বলি এখানে বসিয়ে তারপরে পান নম্বরটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এরপর বলা হয়েছে যে স্বাস্থ্য কার্ডকে রয়েছে যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। ইয়েস করে এখানে গভর্নমেন্ট আপনি সিলেক্ট করবেন। গভর্নমেন্ট সিলেক্ট করে এখানে স্বাস্থ্যসাথী এখান থেকে সিলেক্ট করে স্বাস্থ্যসাথীর নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, এই মেম্বার যদি স্বাস্থ্যসাথী কার্ডে যদি থেকে থাকে সেক্ষেত্রে নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন, বর্তমানে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করছেন সে কোনো প্রকারে ট্যাক্স দেয় কি না ইয়েস নো করবেন। প্যান কার্ড রয়েছে কি না ইয়েস নো সিলেক্ট করবেন। যদি থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর বলা হয়েছে যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন সে বর্তমানে কী কাজ করে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার পড়াশোনা কত দূর সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু সিলেক্ট করবেন। ঠিক আছে, সঠিকভাবে সিলেক্ট করে নেবেন এখান থেকে, যে মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক যেটা হয়ে থেকে যতদূর পড়াশোনা সেটা আপনি এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু যাকে আপনি মেম্বার টু সিলেক্ট করেছেন কোনো প্রকারে এমএলএ, এমপি এরকম কোনো রকম পদে রয়েছে কি, যদি থেকে থাকে ইয়েস করবেন, অন্যথা নো করবেন। তারপরে গভর্নমেন্টের পেনশন পায় কিনা ইয়েস নো সিলেক্ট করবেন। জিএসটি নম্বর আছে কিনা এখানে ইয়েস নো সিলেক্ট করে আপনি নেক্সট করবেন। ঠিক আছে, আপনার ক্ষেত্রে যেটা হয় তবে নেক্সট করে দেওয়ার পর তারপরে বর্তমানে সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে আবেদন করেছে কিনা এখানে কি ইয়েস সিলেক্ট করবেন, অন্যথায় আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে আপনি কিন্তু নেক্সট করে দেবেন। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এবার এখানে বলা হয় যে যখনই দেখবেন যে কোনো মেম্বার আপনি যখন সিলেক্ট করবেন, যখন মহিলা আপনি সিলেক্ট করবেন, যে কোনো মেম্বার হিসেবে মহিলা যখন সিলেক্ট করবেন এবং তার বয়স যদি
25 থেকে 60 বছরের মধ্যে যখন হয়ে থাকবে তখন আপনি দেখবেন যে এই অপশানটা কিন্তু আপনার সামনে চলে আসবে। এখানে বলা হয়েছে আপনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান? যদি চান সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, ঠিক আছে? এখানে অবশ্যই কিন্তু ইয়েস করবেন। এরপর বলা হয়েছে যে মহিলা আবেদন করছে বর্তমানে, সে কি আগে কোনো প্রকারের যে গভর্নমেন্টের স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছিল? যদি পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন। করে দেওয়ার পর কোন স্কিমের টাকা পাচ্ছিল এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো বর্তমানে কিন্তু এই মহিলা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল, তো সেই লক্ষ্মী ভাণ্ডার সিলেক্ট করলাম। এবার বলা হয়েছে আপনি লক্ষ্মী ভাণ্ডার কি বাদ দিতে চান? যেহেতু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করতে চান, সেক্ষেত্রে ইয়েস করতে পারেন। করে দেওয়ার পর তারপরে আরও যদি কোনো রকম স্কিম থেকে থাকে অ্যাড করবেন, অন্যথায় আপনি কিন্তু অ্যাড করার দরকার নেই। আপনি ডাইরেক্ট কিন্তু এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে দেবেন, ঠিক আছে? সেভ হয়ে গেল। এবার চলে আসি মেম্বার 3। দেখতে পাচ্ছেন এখানে মেম্বার 2 অন্নপূর্ণা যোজনা নামটা চলে এলো, দেখতে পাচ্ছেন নিচে। এই নামটা যেন আসে এটা দেখে রাখবেন। তারপরে চলে আসি মেম্বার 3। এবার মেম্বার 3 হিসাবে এর একটি ছোট বাচ্চা রয়েছে, তার ডিটেলস কিন্তু মেম্বার 3তে রাখছি। এবার মেম্বার 4-এ কার ডিটেলস রাখবো? এর একটি মেয়ে রয়েছে যার বয়স কিন্তু 18 কিন্তু হয়েছে, কিন্তু ভোটার কার্ড নেই। সেক্ষেত্রে কীভাবে বসাবো আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। সমস্ত বিষয়টা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো এই ভিডিওতে। আচ্ছা, প্রথমে মেম্বার 3-তে আমি বসিয়ে দিই। তার একটি ছোটো বাচ্চা রয়েছে, এর বয়স কিন্তু 18 নিচে, সেই জন্য চাইল্ড এখান থেকে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? তার কিন্তু তার নাম এখানে বেসিক ইনফরমেশান জায়গায় এর কিন্তু নাম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, যেটা কিন্তু আধার কার্ডে রয়েছে সেই নামটা কিন্তু বসাবেন। এই কথাটা আপনাদের বারবার বলছি এই কারণে, কারণ কিন্তু আধার কার্ডের নাম যদি না বসান সেক্ষেত্রে কিন্তু ভেরিফাই নাও হতে পারে। সেজন্য আধার কার্ডে যে নামটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেহেতু এর ছোটো ছেলে রয়েছে, এই ছেলে হয়, সেই জন্য সন সিলেক্ট করলাম। করে দেওয়ার পর ডেট অফ বার্থ এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর জেন্ডার বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? ক্যাটাগরি সিলেক্ট করে নেওয়ার পর রিলিজন, এখান থেকে রিলিজনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপরে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বুঝে দেওয়ার পর তারপরে ডিসেবিলিটি যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন, অর্থাৎ যে প্রতিবন্ধী। তারপরে এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেক্সট করবেন। এখানে কোনো প্রকারের ভোটার কার্ডের ডিটেলস বসাতে হবে না, কারণ যেহেতু এ 18-র নিচে, সেই জন্য ভোটার কার্ডের ডিটেলস বসানোর কোনো রকম দরকার নেই। তারপর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে বলা হয়েছে যে কোনো প্রকারের যে স্বাস্থ্যসাথী কার্ডে এর নাম কি রয়েছে, যদি থেকে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে আপনি নেক্সট করবেন, ঠিক আছে? নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে ইনকাম ডিটেলস অথবা এমপ্লয়মেন্ট ডিটেলস কিন্তু বসাতে হবে না, যেহেতু এ চাইল্ড যে 18-র নিচে, সেই জন্য এগুলো বসাতে হবে না, আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার সিএতে অথবা এসআর ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকে ইয়েস করবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর কোনো গভর্নমেন্ট স্কিমের টাকা যদি পেয়েছিল সেক্ষেত্রে ইয়েস করবেন, অন্যথায় আপনি নোটা সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন, ঠিক আছে? নেক্সট করে দেওয়ার পর তারপর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয় যে এই যে শিশু বাচ্চা এ বর্তমানে কোন ক্লাসে পড়ছে এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তার স্কুলের নামটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো সেই জন্য বর্তমানে কিন্তু এই যে ছোটো বাচ্চা হচ্ছে ক্লাস 5-এ পড়ে, সেটা আমি সিলেক্ট করলাম এবং তার স্কুলের নাম বসিয়ে দিতে হবে, এবং সেটা সরকারি না বেসরকারি এখান থেকে সিলেক্ট করবেন। এটা গভর্নমেন্ট, সেই জন্য গভর্নমেন্ট সিলেক্ট করলাম। এবার হচ্ছে বলা হয়েছে এই ছেলে কি, এই যে ছোটো বাচ্চা এ কি ভ্যাকসিন নিয়েছে, তো সেক্ষেত্রে নিয়েছে, সেই জন্য ইয়েস সিলেক্ট করে এখানে কিন্তু সেভ করে দেবেন, ঠিক আছে? এবার চলে আসি মেম্বার 4। এবার এ কিন্তু 18 বছর হয়ে গেছে, কিন্তু এর ভোটার কার্ড এখনও পর্যন্ত হয়নি। সেক্ষেত্রে কী সিলেক্ট করবেন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অ্যাডাল্ট আপনি সিলেক্ট করবেন। অ্যাডাল্ট সিলেক্ট করে নেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার সমস্ত ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন, যেরকম আপনার এখানে নাম, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু সমস্ত ডিটেলস যেভাবে হয় সেইভাবে কিন্তু আপনি বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটাও সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর যদি এই যে যার ড্রেসটা বসিয়েছেন এ যদি সবেমাত্র 18 হয়েছে অথবা 19 বছর হয়েছে, এরকম কাছাকাছি হয়েছে, সেক্ষেত্রে দেখবেন যে এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার বসানো কিন্তু ম্যান্ডেটরি নয়, এখানে স্টার মার্ক দেওয়া নেই, বসাতে পারেন অথবা নাও বসাতে পারেন। এই আপডেটটা কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে? 1 জুলাই থেকে এই নতুন নিয়মটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে। এখন কিন্তু ভোটার কার্ডের নাম্বার না বসালে কিন্তু চলবে, ঠিক আছে? তারপর আপনি নেক্সট করে আপনি যেভাবে আপনি সমস্ত ডিটেলস বসিয়ে আপনি সেভ করে দেবেন। তো এইভাবে সমস্ত মেম্বারের ডিটেলসটা আপনি বসিয়ে নেবেন, ঠিক আছে? সমস্ত মেম্বারের ডিটেলস বসিয়ে নেওয়ার পর তারপর ডিক্লারেশানে কনসার্ন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে ঠিক চিহ্ন মারবেন। এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর পুরো পিভিটা ভালো করে দেখে নেবেন। পুরো পিভিটা ভালো করে দেখে নেওয়ার পর তারপরে সব কিছু যদি ভালো করে চেক করে নেবেন। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একবার সাবমিট করে দিলে এখন বর্তমানে এডিটের অপশান নেই, সেই জন্য কিন্তু ভালো করে চেক করে নেবেন। চেক হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন।
এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করলো, অ্যাপ্লিকেশান নাম্বার আপনাকে প্রোভাইড করলো। এটা কিন্তু আপনি অবশ্যই প্রিন্ট আউট কিন্তু করে নেবেন, এবং এখন বর্তমানে ফর্ম কিন্তু আগে ডাউনলোড করার অপশান ছিল, কিন্তু এখন ডাউনলোড করার অপশান নেই। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা সাবমিট হয়ে গেল, ব্যাস। এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 3 জুলাই আবেদন করেছি, এখানে ডেটটা দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এটা প্রিন্ট আউট করে নেবেন এবং এখানে ওকে ডান অপশানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনার ফর্ম ফিল আপটা কমপ্লিট কিন্তু হয়ে গেল। এবার মেন কথা হলো যে বর্তমানে আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। ফর্ম ফিল আপ করে দিলেন, এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন। দেখুন, স্ট্যাটাস চেক করার জন্য এখানে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি আবেদনটা করলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে তো আপনি এখানে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান সাবমিট রয়েছে এবং অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে তো হেড অফ ফ্যামিলির এখানে নামটা দেওয়া রয়েছে। প্রথম দেখতে পাচ্ছেন হেড অফ ফ্যামিলির নাম দেওয়া রয়েছে। এবার তার নিচে যে আপনার পরিবারে কতজন যে মহিলা রয়েছে এবং কারা কারা যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে তার নামটা লেখা রয়েছে এবং পাশে কিন্তু স্ট্যাটাসটা লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পরিবারে 2 জন মহিলার নাম লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান রিজেক্ট কিন্তু হয়ে গেছে। এবার কী কারণে রিজেক্ট হলো, হতে পারে এই মহিলা যে ডিটেলস কোনো কারণে ভুল বসিয়েছে, অথবা যে এই যে পরিবারে যে অফলাইনে যে ফর্মটা জমা করেছে হতে পারে তার ডিটেলস এবং অনলাইনে যে ফর্মটা ফিল আপ করেছে তার ডিটেলস আলাদা, মানে ম্যাচ করছে না, এর জন্য কিন্তু রিজেক্ট হতে পারে। অথবা ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রেও রিজেক্ট হতে পারে। যে কোনো কারণে ভোটার কার্ড ভুল আপলোড হয়ে গেছে, অথবা আগের ভোটার কার্ড আপলোড হয়ে গেছে। আপনারা জানেন যে ভোটার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে পুরাতন ভোটার নাম্বার হয়তো আপলোড করে দিয়েছেন। তো এইরকম বিভিন্ন রকম সমস্যা হতে পারে, অথবা নামের স্পেলিং ভুল রয়েছে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যদি স্ট্যাটাস বর্তমানে এইরকম রিজেক্ট দেখায়, সেক্ষেত্রে আপনি কী করবেন, যত শীঘ্রই সম্ভব এই রিসিপ্টটা নিয়ে এবং আধার কার্ড এবং মোবাইলটা নিয়ে হয় পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করুন। যোগাযোগ করলে তারা কিন্তু আপনাদের কী কারণে রিজেক্ট করেছে তারা বলে দেবে এবং প্রবলেমটা সলভ কিন্তু করে দেবে। আচ্ছা, এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে রিজেক্ট হয়ে গেছে আবার কি আমি নতুন করে আবেদন করতে পারবো? না, নতুন করে আবেদন করতে পারবেন না। আপনাদের কিন্তু এডিট করতে হবে, সংশোধন করতে হবে। এবার যেহেতু অনলাইনে সংশোধন হচ্ছে না, এডিট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিন্তু বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন। তারা কিন্তু আপনার ফর্মটা কোথায় কী ভুল হয়েছে আপনাদের জানিয়ে দেবে এবং সেই যে সংশোধনটা তারা করে দেবে। ঠিক আছে, বোঝা গেল। এবার বলে কি, যাদের কিন্তু পেমেন্ট ফেল দেখাচ্ছে, দেখুন পেমেন্টটা ফেল কী কারণে দেখাতে পারে। হতে পারে যে আপনার যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা নেই, এই কারণে হতে পারে। অথবা আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে এবং আপনার ব্যাংকে যে নামটা রয়েছে সেই নামটার মিসম্যাচ হয়েছে, অথবা যে আধার কার্ডে যে নাম এবং ব্যাংকের নামটা ম্যাচ খাচ্ছে না, এটা হতে পারে। এই জন্য কিন্তু পেমেন্ট ফেল হতে পারে। অথবা আপনার ব্যাংকের কেওয়াইসি নেই, ব্যাংক এখন বন্ধ হয়ে গেছে, সে কারণেও আপনার পেমেন্টটা ঢুকছে না, পেমেন্টটা ফেল হয়ে গেছে, এটা হতে পারে। তো সেক্ষেত্রেও আপনি কিন্তু বিডিও অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করুন, সেখানে তারা বিষয়টি কিন্তু বলে দেবে। ওকে, এবার যাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে ব্যাস, তাদের কোনো চিন্তা নেই। কিন্তু যাদের যে আন্ডার প্রসেস দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু ওয়েট করুন। আপনারা কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি খুব সহজে স্ট্যাটাস চেক করতে পারবেন। আচ্ছা, এবার বলে কি যে ভেরিফিকেশানটা কে করছে বা কীভাবে হচ্ছে। দেখুন, ভেরিফিকেশানটা হচ্ছে এই পঞ্চায়েতের যে অফিসার রয়েছে অথবা যে কর্মী রয়েছে, তারা কিন্তু বর্তমানে ভেরিফিকেশান করছে। আপনারা আবেদন করলেন অনলাইনে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশানটা পঞ্চায়েতে চলে গেল তাদের অ্যাপে। এবার তারা কিন্তু সমস্ত ডিটেলস যে চেক করে তারা সেখানে ভেরিফাই করে দিচ্ছে। এবার ভেরিফাই করে একটা ভেরিফিকেশান লিস্ট কিন্তু তারা তৈরি করছে। এবার সেই লিস্টটা ডিএমের কাছে ফরওয়ার্ড করে দিচ্ছে। এবার সেই লিস্ট অনুযায়ী সবাইকে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ছাড়া হচ্ছে। এবার অনেকে বলবে যে লিস্টটা আমি কোথায় পাবো। দেখুন, প্রতিটা যে জেলায় কিন্তু লিস্ট প্রকাশ করা হবে, কিছু কিছু জায়গায় কিন্তু লিস্ট প্রকাশ করা হয়েছে। আপনাদের আগের ভিডিওতে দেখেছিলাম যে কীভাবে লিস্ট আপনি ডাউনলোড করবেন, সেটা দেখিয়ে দিয়েছি। সেটা যদি না দেখে থাকেন, তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিয়েছি। সেটা দেখে কিন্তু আপনি দেখতে পারেন যে কীভাবে আপনি লিস্টটা ডাউনলোড করবেন, সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এবার হয়ে গেল। এবার অনেকে বলতে পারে যে সবাইকে কি তাহলে অনলাইন আবেদন করতে হচ্ছে? হ্যাঁ, সবাইকে অনলাইন আবেদন করতে হচ্ছে। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের অনলাইন করতে হবে, যেমন যারা কিন্তু টাকা পেয়েছিল তাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে। ঠিক আছে, সবাইকে অনলাইন আবেদন করতে হবে। আচ্ছা, অনেকের কোশ্চেন ছিল যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো নিচ্ছে না, সেক্ষেত্রে টাকা কীভাবে পাবো। দেখুন, এখানে কিন্তু কোনো রকমের ব্যাঙ্ক ডিটেলস কিন্তু দিতে হবে না। আপনার যে আধার, এনপিসি, ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু
যে টাকাটা ঢুকে যাবে। অর্থাৎ আপনার আধার কার্ডে টাকা মারবে, টাকা মারার সঙ্গে সঙ্গে সেই আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু টাকাটা অটোমেটিক চলে যাবে। সেক্ষেত্রে এখানে ব্যাঙ্ক ডিটেলস বসানোর কোনো রকম দরকার নেই। ঠিক আছে, বোঝা গেল? তো এই সব বিষয়গুলি খেয়াল রাখতে হবে এবং কীভাবে ফর্ম ফিল আপটা করবেন, কোন বিষয়কে খেয়াল রাখতে হবে এবং কীভাবে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করবেন, কোন ভুলগুলি একদম করলে চলবে না আপনাদের জানিয়ে দিলাম। কীভাবে স্ট্যাটাস চেক করবেন, কীভাবে ভেরিফিকেশন হচ্ছে, সমস্ত কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি যে আপনারা অনলাইন আবেদন করে দিলেন, করে দেওয়ার পর এই যে রিসিপ্টটা এটা কিন্তু বর্তমানে জমা করতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু জমা করতে হচ্ছে। বর্তমানে এই যে রিসিপ্টটার সঙ্গে আপনার পরিবারের সমস্ত মেম্বারের যে সমস্ত সদস্য রয়েছে যারা, সবার কিন্তু যে ডকুমেন্টসগুলি এর সঙ্গে অ্যাটাচ করে আপনাকে পঞ্চায়েত অফিসে কিন্তু জমা করতে হচ্ছে। আমাদের এখানে জমা নিচ্ছে। এবার আপনারা পঞ্চায়েতে খোঁজ নেবেন যে আপনার পঞ্চায়েতে বর্তমানে জমা নিচ্ছে কিনা। যদি জমা নিয়ে থাকে সেক্ষেত্রে জমা কিন্তু করতে হবে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি? তো এবার এই অন্নপূর্ণা যোজনা নিয়ে আরও যদি আপনার কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই যে বলতে পারেন কমেন্টে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।